ভৌগোলিক কারণে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং বাংলাদেশের উপর নজর অনেক দেশের আছে, বিশেষ করে ভারত এক মুহূর্তের জন্য বাংলাদেশের উপর থেকে নজর অন্যদিকে সরাচ্ছে না। বাংলাদেশে যদি ঐক্য থাকে তাহলে বিদেশিদের যে তাবেদারি সেটা করতে হবে না। বিদেশিরা যেখানে তাদের প্রভাব খাটাচ্ছে সেটা সম্ভব হবে না। তাই অনেক দেশ চায় না বাংলাদেশিদের মধ্যে একটা ঐক্য থাক। পৃথিবীতে অনেকগুলি দেশ আছে, কিন্তু বাংলাদেশের মতো একটা হোমোজেনিয়াস দেশ পৃথিবীতে কোথাও নেই। এখানে সবাই একটা ভাষায় কথা বলে, বাংলা। পৃথিবীতে কোনো দেশ নাই একটা ভাষায় কথা বলে, শুধু বাংলাদেশ ছাড়া। সুতরাং বিভিন্ন দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকে যদি দেখেন 92% আমরা মুসলমান, ইসলামে বিশ্বাস করি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদে বিশ্বাস করি। বিভিন্ন কারণে আমাদের যারা শত্রু তারা চায় না বাংলাদেশ ঐক্যবদ্ধ কারো থাকুক। এটা সর্বপ্রথম বীজ বপন করে শেখ মুজিবুর রহমান। 1971-72 সালে আমি একজন সাক্ষী, 3 বার শেখ মুজিবের সাথে আমরা যোগাযোগ করি। তাকে বলেছিলাম আমরা বিদ্রোহ করব, 5টা ব্যাটালিয়ন আছে, বিডিআর আছে, অতি সহজে আমরা আপনাকে স্বাধীনতা দিয়ে দেব। উনি উত্তরে বলেছিলেন এক ইয়াহিয়া খানের পরিবর্তে অন্য ইয়াহিয়া খানকে আমি এখানে চাই না। আলোচনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হব। আপনারা দেখেছেন তিনি আলোচনায় বসছিলেন, পাকিস্তানিদের সাথে আলোচনা করেছেন। আলোচনা করার সর্বশেষ পর্যায়ে তিনি বললেন আগামীকাল হরতাল হবে। আমরা চাচ্ছি যুদ্ধের জন্য, আর তিনি বলছেন হরতালের জন্য। তিনি কি করলেন, সালেক সিদ্দিকের বইতে লেখা আছে, আমার পিএইচডিতে অনেকগুলি লেখা আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশের লোকেরা বই পড়ে না। গল্পর বই হলে, প্রেমের বই হলে এগুলি পড়ে, কিন্তু জ্ঞানের বই হলে সেগুলি পড়ে না। দেশের ইতিহাস জানার জন্য প্রয়োজন হলে সেটা পড়ে না। আমার বইতে এগুলি পরিষ্কারভাবে লেখা আছে, তিনি কোনো অবস্থাতে বাংলাদেশের স্বাধীনতা চান নাই। 7 মার্চের ভাষণ তিনি দিয়েছিলেন, পিছনে কিন্তু ছেলেরা গুতাগুতি করেছিল, যার জন্য তাকে কিছু কথা বলতে হয়েছিল। গুতাগুলির থেকে বাঁচার জন্য তিনি কথাগুলি বলেছিলেন। তিনি যদি সত্যিকার অর্থে স্বাধীনতা চাইতেন তাহলে ইয়াহিয়া খানের সাথে তিনি 24 তারিখ, 22 তারিখ, 23 তারিখ আলোচনায় মিলিত হতেন না। তখন ওনাকে আমরা বলেছিলাম পাকিস্তান থেকে নতুন নতুন অস্ত্র আসতেছে, গোলা বারুদ আসতেছে, এগুলি তো প্রেম করার জন্য আসতেছে না। 1965 সালে যখন পাক ভারত যুদ্ধ হয় তখন তো তৎকালীন পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত ছিল। তখন আমি সেনাবাহিনীর ছিলাম, সম্পূর্ণ অরক্ষিত ছিল। এখানে পাকিস্তান থেকে কোনো নতুন সেনা আসে নাই। সেদিন যদি ভারত চেষ্টা করত তখন তৎকালীন পূর্ব পাকিস্তানকে সহজে তারা দখল করে নিতে পারত। তাদের নজর তখন সেদিকে ছিল না, কারণ তারা মনে করেছিল এমনি তো আমাদের আন্ডারে আছে, সুতরাং বিয়ে করে লাভ কি, বিয়ে ছাড়াই যদি বাচ্চা হয় তাহলে বিয়ে করে লাভ কি। বাংলাদেশকে তারা তাদের একটা রাষ্ট্র হিসেবে অলিখিতভাবে ব্যবহার করছিল, কারণ তারা এই দেশের ধন সম্পদ লুণ্ঠন করতে চায়। এখানে যদি ঐক্য থাকে এই ধন সম্পদ লুণ্ঠন করা সম্ভব নয়। আমি আগের কথায় ফিরে যাই, কে এই বীজটা বপন করেছিল? শেখ মুজিবুর রহমান। আমরা যারা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছিলাম দেশটা, সেখানে কারা ছিল মুখ্য ভূমিকায়? সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনীর বিকল্প তারা রক্ষী বাহিনী খাড়া করলো। রক্ষী বাহিনীর ইনচার্জ কে ছিল? ভারতের একজন মেজর। তাহলে এখানে প্রথমেই শুরু করলো বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে আরেকটি বাহিনী। তারপরে কি করলেন তিনি বাংলাদেশ সম্বন্ধে কিছু জানতেন না। আসলেন লন্ডনে। আপনারা নিশ্চয়ই সিরাজুল ইসলামের বক্তব্য পড়েছেন। তিনি বিবিসিতে একজন খুব প্রসিদ্ধ সাংবাদিক ছিলেন। সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করলো, সিরাজ কি হয়েছে? বলতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বল তাই নাকি? কখন স্বাধীন হলো? অনেক কথা জিজ্ঞাসা করলো। বলতে আমাকে সবাই এক্সেলেন্সি রাখতেছে কেন?
আপনাকে এক্সেলেন্সি এই জন্য ডাকতেছে, আপনি নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, ওই জন্য আপনাকে এক্সেলেন্সি ডাকতেছে। তারপরে কি হয়েছে বলো, অনেক লোক মারা গেছে। ও যে কত লোক মারা যেতে পারে, বোঝা আনুমানিক 3 লক্ষ লোক মারা গেছে। উনি এই বাংলা শব্দটাকে ইংরেজি করতে গিয়ে 3 লক্ষকে 3 মিলিয়ন করে ফেললো, 30 লক্ষ করে ফেললো। এ হলো বাংলাদেশের অবস্থা। এখন শেখ মুজিব যদি এই ঐক্যটা নষ্ট না করতো, তারপরে শুরু করলো রাজাকার আর মুক্তিযোদ্ধা, বিভক্ত করে দিল, দুটা জাতিকে 2 ভাগে বিভক্ত করে দিল।